বাংলাদেশ পরিস্থিতি এবং হিন্দু নিপীড়ন এ নিয়ে বিগত প্রায় মাসখানেক ধরে যেটা চলছে, আমরা বিশেষত এপার বাংলায় যারা থাকি অনেকেই কিন্তু কনসার্ন, আশঙ্কা, আমাদের অনেকেরই চেনা পরিচিত, এমনকি আত্মীয় পরিজনরা সেখানে থাকেন, সেখানকার নাগরিক। তো স্বাভাবিকভাবেই আমরা চিন্তিত, আমরা কিছু ক্ষেত্রে শঙ্কিত। সেটা তো একরকম ব্যাপার। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এখানে, আমাদের পশ্চিমবাংলা, কলকাতার মিডিয়াতে, বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়াতে, চ্যানেলে চ্যানেলে সকাল থেকে বিকেল হয়ে সন্ধে হয়ে যে সমস্ত তক্র বিতক্র, বিভিন্ন তথাকথিত বুদ্ধিজীবীরা যে সমস্ত মন্তব্য করছেন, যে সমস্ত খবরের ভিত্তিতে, সেগুলো কি, এবং সেটা এখন দেখতে পেলাম বিগত ৩-৪ দিন ধরে আমাদের ন্যাশনাল মিডিয়াও সেখানে নেমে পড়েছেন। বিভিন্ন রাজনীতি তো নেমেই ছিল, রাজনীতিকদের কাজই তো ঘোলা জলে মাছ ধরা, সেটা চলছে। এখন একজন সাধারণ, সচেতন এবং কিছুটা কোট আনকোট সেন্সেবল মানুষ হয়ে আমি কিছু কথা আপনাদের সঙ্গে, তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। এবং সেটা আমার মনে হয় এই হাউ টু বি মাইন্ড নিয়ে, যে মাইন্ড রিবুটিং যে ব্লগগুলো প্রতি সপ্তাহে 2টো করে আমি করছি, সেইটাতেও কোথায় ভীষণভাবে এটা রেলিভেন্ট। কারণ সবটাই কিন্তু এইখানকার চর্চা, এখানে আমরা কি চালাচ্ছি, কি দেখছি, কি চাইছি, সেইভাবে আমরা রিয়াক্ট করছি। একটু অন্যভাবে বলি, দুদিকের মিডিয়া বা মানুষ, এবং মিডিয়া যেটা করছে এবং মানুষ তার সঙ্গে সঙ্গে রিয়াক্ট করছে, এবং তার ফলে রাজনৈতিক নেতারাও নেমে পড়ছে সেইটাকে ক্যাশ করার জন্য। মানে খুব মজার ব্যাপার, কিছুদিন আগে, দিন 7-10 আগেই বিএনপির একজন বোধহয় মহাসচিব, তিনি কিন্তু একদম সম্পূর্ণ অন্য কথা বলেছিলেন। কিন্তু আবার এই লাস্ট 2 দিন ধরে বিএনপি নেমে পড়েছে বাংলাদেশে, আগরতলা অবধি মার্চ বা কলকাতার সীমানা অবধি তারা মার্চ করবে এবং ইসকনকে ব্যান করে, এবং নানা ইস্যুতে মানে এদিক থেকেও চোখ রাঙানো দেওয়া হচ্ছে, ওদিক থেকেও চোখ রাঙানি দেওয়া হচ্ছে। অ্যান্ড সেভাবেই ঠিক আমাদের এখানেও গতকালই বাংলাদেশ সীমান্ত অবধি বিভিন্ন, মানে বিজেপির সেখানে মূল ছিল, তাছাড়া বলা হচ্ছে অরাজনৈতিক সচেতন গেরুয়াধারীরা, সনাতনী ধর্মধারীরা, তারা বাংলাদেশ বর্ডার অবধি গিয়ে বলতে চাইছেন, এবং এটাও বলছেন যে তারা যদি না শোধরান তাহলে সার্জিক্যাল স্ট্রাইক হবে, বা 71-এ যেভাবে মুক্তিযুদ্ধতে বাংলাদেশে খান সেনাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল, সেই রকম, আমি জানি না কাদেরকে বাড়ি পাঠানো হবে, সেই রকম করা হবে। তো এইরকম এখন যেটা খুবই দুর্ভাগ্যের এবং ভয়ানক, আমি জানি না মানে সেন্সিবিলিটি মানে কি, বা তার বানান কি, বা তার মানে কোথায় যাচ্ছে। যে কোনো জিনিস নিয়ে মন্তব্য করতে হলে, যে কোনো জিনিস নিয়ে দেখতে গেলে, বুঝতে গেলে, কথা বলতে গেলে তার ভেতরে যেতে হয়, তার উভয় পক্ষকেই দেখতে হয়। শুধু আমার দিক থেকে না, আমার দৃষ্টিতে না, ওই দৃষ্টিতে ওইখানেও কি হচ্ছে, তাহলে তো সে তো ব্যাপারটা একই হয়ে গেল। একটা রবি ঠাকুরের আবার সেই আমাদের সবার সব থেকে বড় ভগবানের কথাই মনে পড়লো। তিনি এক্স্যাক্ট কোটেশনটা মনে নেই, মোটামুটিভাবে এটাই বলেছেন যে তোমার যেটা ভালো লাগে আমার সেটা ভালো লাগে না, তোমার যেটা পছন্দ আমার সেটা অপছন্দ, তোমার যাতে মত আমার তাতে অমত, এটা নিয়েই তোমাতে আমাতে, মানুষে মানুষে, সম্পর্কে সম্পর্কে, দেশে দেশে এত গোলযোগ, এত সম্পর্ক হানাহানি, এত মারামারি, এত যুদ্ধ, এত সব কিছু। তো একজন সচেতন মানুষ হিসেবে এটা আমরা বুঝবো না যে ওদিকটার কি বলছে দেখি, আমি রিয়াক্ট করছি কিছু খবরের ভিত্তিতে, কিছু উড়ো খবর, কিছু সত্যি খবর, কিছু মিথ্যে খবর,
এবং সেটা ওই আগুনে ঘৃতাহুতি দিচ্ছি এবং সেটা রিটালিয়েট হচ্ছে, অনেকগুলো ব্যাপার মনে হয়। আমি জানি না আমার মতো পুরনো লোকেরা কিছু কিছু নাম শুনেছেন বা কেউ নাম শুনেছেন কিনা। হ্যারিসন সালসবেরি বা সিমোর হার্টস দুজন অসামান্য ইনভেস্টিগেটিং জার্নালিস্ট ছিলেন আমেরিকার। সিমোর হার্টস তো এখনো বেঁচে আছেন। ভিয়েতনাম ওয়ারে আমেরিকা জনগণকে বোঝাতো যে আমেরিকান সোলজাররা কি অসামান্য যুদ্ধ করছে তারা, এবং তার কারণটা কি, এই ভিয়েতনাম ওয়ারটা কি জন্য দরকার ইত্যাদি ইত্যাদি। হ্যারিসন সালসবেরি ইনভেস্টিগেটিং জার্নালিস্টের ওয়ান অফ দ্য পথিকৃৎ বলা হয়। উনি ভিয়েতনামে গিয়ে সত্যিকার ঘটনাটা উন্মোচিত করেন যে সেখানে আসলে কি হচ্ছে, আসলে আমেরিকান সোলজাররা কিভাবে পর্যুদস্ত হচ্ছে। শুধু তাই না, পুরো ব্যাপারটাই যে একটা ওয়াক্স। তো ওই ধরনের ইনভেস্টিগেটিং জার্নালিস্ট তো শেষ হয়ে গেছে। আজকের দিনের জার্নালিস্টরা তথাকথিত সকল চ্যানেলের নামই পুরনো জার্নালিস্ট বা যারা নিউজ অ্যাঙ্কার প্রেজেন্টাররা, তারাও সোশ্যাল মিডিয়া আছেন, তারাও যে কোনো খবরকে তুলে দিচ্ছেন, সেটার পক্ষ নিচ্ছেন, সেটা নিয়ে তর্ক করছেন। মানে কি বলবো, হিলেরিয়াস অর হোয়াট, গলা ফুলিয়ে। মানে আজকের মিডিয়া মানে তো টেলিভিশন, মূলত খবরের কাগজ, যার গলা ফুলিয়ে চিৎকার করে এখানে হিন্দু নিধন হচ্ছে, অমুক হচ্ছে, তোষক হচ্ছে, হ্যানা হচ্ছে। যে ঘটনা, যে চিন্ময়ানন্দ স্বামী চিন্ময়ানন্দ, সেই তাকে গ্রেপ্তার করা, তিনি ইস্কনে, প্রথমত তো তিনি ইস্কন থেকে বহিষ্কৃত। তারপরে ইস্কন আর হিন্দু ধর্ম, সনাতন ধর্ম কিন্তু এক নয়। ইস্কন একটা সারা পৃথিবী একটা কর্পোরেট বডি, এবং বাংলাদেশেও প্রচুর মন্দির ইস্কন অধিগৃহীত করেছিল এবং বেশ কিছুটা ক্ষমতার বলে, এবং সেটা নিয়েও কিন্তু সমস্যা আছে। সো নানা রকম, আমি জানি না সবটা, কিন্তু এই খবরগুলো আছে। এবং তার থেকেও বড় কথা আমার মনে হয়, আমি জানি না, মানে এইটা শুনে অনেকেই রেড়ে করে উঠতে পারেন। একটা সুবিধে, আমার ব্লগ খুব বেশি লোক দেখে না, 100-200, ম্যাক্সিমাম 300-400 লোক দেখেন, তাও আরও কম কখনো কখনো। তো সেভাবে ঝাঁপিয়ে পড়ার থেকে হয়তো বাঁচবো, নাহলে তো আমাকে দেশদ্রোহী বা হিন্দু বিদ্বেষী এসব বলে দাগিয়ে দেওয়া হবে। যে ভারতের বিগত বছরগুলোতে 10-12-15 বছর ধরে ভারতের প্রতিবেশী দেশগুলো ভারত সম্পর্কে কি মনে করে, একটু কান পাতলে, একটু সেই সব জায়গায় ইভেন মানে যে কোনো খবরের কাগজ, টেলিভিশন চ্যানেলের একটা সময় 10-15-20 বছর আগে অবধি লোকাল করেসপন্ডেন্ট থাকতো, এখন আর সেগুলোও নেই। বাংলাদেশে ভারতের কোনো মিডিয়ার, অন্তত কলকাতার কোনো মিডিয়ার লোকাল করেসপন্ডেন্ট নেই, অ্যান্ড ভাইস ভার্সা বাংলাদেশেরও নেই, যেটা কিন্তু আগেকার দিনে 20 বছর আগে বা আরও কিছুদিন আগে অবধি সেটা মাস্ট ছিল। তো যেটা বলছিলাম, যে প্রতিবেশী দেশগুলো ভারত সম্পর্কে কি মনে করে ভারত দাদাগিরি করছে, প্রত্যেকটা প্রতিবেশী দেশ। এবং একটু দেখুন, চোখ কান খুলে দেখুন, প্রত্যেকটা প্রতিবেশী দেশের সঙ্গে কিন্তু আমাদের সম্পর্ক খারাপ, তলানি, জোড়াতাপ্পি দিয়ে চলছে। এটা কেন হবে? ভারত অনেক শক্তিশালী দেশ, অর্থনীতিতে তার জিডিপি, পিডিপি, বিডিপি নানা রকম জায়গা থেকে অনেক বেশি স্বাবলম্বী। তার লোক সংখ্যা, তার ফাস্ট সমস্ত কিছু, তার সম্পদ, তার শিক্ষা, তার চেতনা, তার সংস্কৃতি, তার ফিলোসফি, তার স্পিরিচুয়ালিটি, সেখান থেকে এই দাদাগিরি কেন হবে? কেউ যদি সত্যিকার শক্তিশালী হয়, সে তো অনেক বেশি সহনশীল হবে, সে তো অনেক বেশি বুদ্ধিমান হবে, কম্প্যাশনেট হবে। এবং 5 আগস্টের বাংলাদেশের অভ্যুত্থানের পর থেকে ভারতের সঙ্গে কিন্তু এই 2 দিন আগে এই ভারতের প্রথম
বিদেশ মন্ত্রকের তরফ থেকে ডেলিগেশন গিয়ে হলো, তা মানে কথাবার্তার সূচনা হলো। তার আগে কিন্তু পুরো কাট আপ ছিল। এবং এমনই মানে কি বলবো, মানে একটু যারা সচেতন মানুষ তারা জানেন যে বাংলাদেশের সঙ্গে হাসিনাকে তোল্লাই দিতে 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 দিতে, এবং হাসিনা যে স্বৈরাচারী বাংলাদেশের যে কোনো মানুষ বলছেন, লাস্ট দুটো টার্মে কোনো ভোট হয়নি, এবং আমাদের দেশ, আমাদের প্রধানমন্ত্রী ওয়াজ দ্য ফার্স্ট পার্সন ভোটের ওই ধরনের ওয়াক্স ভোটের রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে দ্য ফার্স্ট পার্সন কনগ্রাচুলেট করছেন, যেটা খুব বিসদৃশ্য। এবং আমরা যারা পুরনো লোক, বাংলাদেশের সঙ্গে ৭১-এর মুক্তিযুদ্ধ, তারপরে সম্পর্ক, বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে এই বাংলার সঙ্গে ওই বাংলার সম্পর্ক, বন্ধুত্ব, আত্মীয়তা, প্রচুর আত্মীয় এদিকে থাকে ওদিকে থাকে, যে ঘনিষ্ঠতা, সেটা লাস্ট ১৫-২০ বছরে আস্তে আস্তে একেবারে ভেতর থেকে একেবারে ক্ষয়িষ্ণু হয়ে গেল। কি করে? একটার পর একটা আপস্ট্রিমের নদীতে আমরা বাঁধ দিয়েছি, ইন্টারন্যাশনাল লকে তোয়াক্কা না করে, এবং সেটা বর্ষার সময়, বন্যার সময় লক গেট খুলে সব ভাসিয়েছে তিস্তার পানি বা তিস্তার জল নিয়ে। আমরা শুধু আমাদের স্বার্থটাই দেখেছি, আমরা নিশ্চয়ই দেখব, কিন্তু তাহলেই যখন ওদিকে বিদ্বেষ, এবং আমরা কি বলা হচ্ছে আমাদের জন্য ওদের চিকিৎসা করতে আসে, আমরা এই সমস্ত, আরে আমরা কি মাগনায় পাঠাচ্ছি নাকি? চিকিৎসা করতে আসে বাংলাদেশের লোক আমাদের এখানে, আমাদের ওই সোকল্ড ঢপের চিকিৎসা কেন্দ্রগুলো বা স্বাস্থ্য পরিষেবা যে বেশ রমরম করে চলছে, সেটা তো সেই কারণে, বিজনেসের কারণে। আমরা কোনো মহানুভবতা করছি না। এবং ৭১-এর মুক্তিযুদ্ধের কারণে এখনো বলি, এই না হলে তাদের স্বাধীন নিয়ে করলে, আরে দূর, স্বাধীন না করলে তাদের কি হতো তারা বুঝতো। আমরা কি তাদের জন্য তাদেরকে স্বাধীন করতে গেছি? আমরা তো আমাদের নিজেদের ধান্দায় গেছি। সেটা আমরা নিজেরা জানবো না, তাদেরকে যা বোঝাই। আমিও ভেবে দেখেছি, সত্যি তো বাংলাদেশের সঙ্গে আমারও কত বন্ধু ছিল। ফারাজ জামান পলাশ, ওর ছেলে বউ এখনো আমাদের দেশেই থাকে, ও মারা গেছে, আমার বিশেষ বন্ধু। এনএসডি পাসড আউট, কত গল্প হতো, কত কথা হতো, একসঙ্গে কাজ করেছি, থিয়েটার করেছি। সেই সম্পর্কটা দিনে 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 কেন বিষিয়ে গেল? ম্যান টু ম্যান রিলেশনও নিশ্চয়ই আছে, ফান্ডামেন্টালিজম আছে, আমরা জানি সারা পৃথিবীতে আছে, এবং আমরা জানি কোট আনকোট হয়তো একটা ধর্মাবলম্বীদের, মানে সেমেটিক ধর্মাবলম্বীদের, সেটা তো একটা মুশকিলও বটে সেইভাবে, কারণ সেটা খুব রিজিড এবং সেখানে সেটা হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমাদের সুকট সনাতনী বা হিন্দু, সেটা তো সেই জায়গাটাই নেই। আমার যা বাঙালি হিসেবে আমার যা সংস্কৃতি, আমার যা বিশ্বাস, আমার যা খাওয়া, আমার ধ্যান ধারণা, খাওয়া দাওয়া একদম আলাদা উত্তরের সোকল্ড হিন্দু ধর্মাবলম্বীদের থেকে। দ্যাটস দ্য ডাইভার্সিটি, সেটাই তো বিউটি। এবং সত্যিকারের সনাতন ধর্ম, নন ডুয়াল, অদ্বৈত বেদান্ত কি বলে, আমরা একটু ভাববো না। আর এত বড় ডিজাস্টার হলো, আমাদের ইন্টেলিজেন্স ফেলিওর তো ছেড়ে দিয়েছে। হাসিনা সরকারকে কেন ওইভাবে তোল্লাই দেয়া, ওভাবে কুক্ষিগত করে রাখা, সেটা তো বাংলাদেশের মানুষ বীতশ্রদ্ধ, সবাই জানে। এখন তো আরো বেশি সেই কারণে। এবং এখনো হাসিনাকে শেল্টার দেওয়া হয়েছে, সেটা অবভিয়াসলি এতদিন বন্ধু ছিল, শেল্টার দিতে বাধ্য, না হলে ইন্টারনেট সারা পৃথিবীতে ভারতের মুখ পুড়বে। কিন্তু সেই হাসিনা এখানে থেকে এখন প্রতিটা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কেন বক্তব্য রাখতে পারছে? উইদাউট ভারতের মানে গভর্নমেন্টের পারমিশন ছাড়া সে পারে না, সুতরাং সে পারমিশন দিচ্ছে। এই বোকামো কেন করা হচ্ছে? ঘৃতাহুতি দেওয়া হচ্ছে তো। রে 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 না করে উঠে ব্যাপারগুলো ভেবে দেখার দরকার আছে। আর বড়, সত্যি বড়র মতো কাজ করতে হবে। কালকেই দেখলাম বাংলাদেশের একটা চ্যানেলে এক ওই রকম আমাদের মধ্যে গলা ফুলিয়ে বলছে যে ত্রিপুরা তো ওই চিকেন নে, মানে মাছ গানটা এইটুকু বন্ধ করলে পুরো পেটের মধ্যে ঢুকে যাবে, সেই নিয়ে বলছে। তো সেটা শুনে যারা আমরা সত্যিই শক্তিশালী সব দিক থেকে, তারা হাসবো, তারা হেসে বুঝবো যে কেন বলছে, বা নরম হয়ে তারা রেড়ে করে উঠবো, ওরাও রেড়ে হোয়াট দা ডট 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 ডট। ভেবে দেখার সময় হয়েছে। হাত জোর করে বলবো, সুস্থ সেন্সিবল মানুষ হই আমরা, একটু ভাবি।
সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের বন্ধুতা, সত্যিকারের ধর্ম, সত্যিকারের স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করি। ছেদও কিছু নয়। থ্যাংক ইউ।